Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ক্লাস 9 সিবিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দাম গল্পটা নিয়ে। ক্লাস 9-এ সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই গল্পটা পড়ানো হয়। এছাড়াও এই গল্পটা তোমাদের এসএসসি, এসএলএসটি, এমএসসি এক্সাম যারা দিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি গল্পের লাইন বাই লাইন ধরে আলোচনা করব না, গল্পের কোশ্চেন আনসার নিয়ে ভিডিওতে আলোচনা করব। তার আগে গল্পের লেখক পরিচিতি, গল্পের লেখকের জন্ম, শৈশব, ছাত্রজীবন, কর্মজীবন, সাহিত্য জীবন, জীবনাবসান, এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করব। গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আর কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তাহলে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এবং তোমরাও একটু এভাবে আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং যাতে তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তাহলে কথা কম বলে আমি কাজটা শুরু করছি। গল্পের নাম হচ্ছে দাম, ক্লাস 9 সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য দাম গল্প স্টার্ট করছি। ফার্স্টে আসছে লেখক পরিচিতি। দাম গল্পের লেখক হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যের লেখকদের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় অন্যতম। উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য, কবিতা সর্বত্রই তিনি তার কৃতিত্বের চিহ্ন রেখে গেছেন। মানবিক সম্পর্ক, বাংলার প্রকৃতি, ইতিহাসের কাহিনী তার লেখায় গুরুত্ব পেয়েছে। জন্ম এবং শৈশব। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়, নামটা কিন্তু মনে রেখো। 1918 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার দিনাজপুরের বালিয়াডিঙিতে, বর্তমানে বাংলাদেশের অন্তর্গত, তার জন্ম হয়। তাদের আদি নিবাস ছিল বরিশাল জেলার বাসুদেবপুরের নামচিরা গ্রামে। লেখকের বাবা প্রমথনাথ গঙ্গোপাধ্যায় পুলিশ আধিকারিক হওয়ায় পিতার কর্মসূত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার শৈশব কাটে। ছাত্রজীবন। বাবার বদলির চাকরির জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছাত্রজীবনের দিনগুলি কেটেছে দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতায়। 1933 খ্রিস্টাব্দে দিনাজপুর জেলা স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ভর্তি হলেও 1935-এ রাজনৈতিক অস্থিরতার কারণে তাকে শহর ছাড়তে হয়। সে সময় সন্দেহভাজন বিপ্লবী হিসেবে গৃহবন্দী থাকায় তিনি কলেজের পরীক্ষাও দিতে পারেননি। পরে বরিশালের বিএম কলেজের দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে 1936-এ নন কলেজিয়েট পরীক্ষার্থী হিসেবে তিনি কলা বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1938-এ তিনি ওই কলেজ থেকেই ডিস্টিংশন নিয়ে বিএ পাশ করেন। এই বিএম কলেজেই তিনি স্বনামধন্য কবি জীবনানন্দ দাশকে তার শিক্ষক হিসেবে পেয়েছিলেন। 1941-এ নারায়ণ গঙ্গোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন এবং এই পরীক্ষায় অসামান্য ফলাফলের জন্য তিনি ব্রহ্মময়ী স্বর্ণপদক পান। 1960 খ্রিস্টাব্দে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকেই ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবন। এমএ পাশ করার পর নারায়ণ গঙ্গোপাধ্যায় অধ্যাপনাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। জলপাইগুড়ি কলেজে 1942 থেকে 45 পর্যন্ত পড়ানোর পর তিনি কলকাতার সিটি কলেজে 1945 থেকে 55 পর্যন্ত অধ্যাপনা করেন। 1956 খ্রিস্টাব্দ থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। সাহিত্য জীবন। ছাত্র অবস্থাতেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে। এই সময় থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন, কিন্তু পরবর্তীকালে ছোট গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি সাহিত্যকর্মের জন্য তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার প্রথম গল্পটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাস। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য উপনিবেশ, 3 খণ্ডের উপন্যাস, 1944 থেকে 1947 প্রকাশিত হয়েছিল। সম্রাট ও শ্রেষ্ঠী, 1944 প্রকাশিত। মন্দ্রমুখর, 1945। মহানন্দা, স্বর্ণসীতা, নিশিযাপন, শিলালিপি, ট্রফি, 1949 প্রকাশিত। লাল মাটি, কৃষ্ণপক্ষ, 1951 প্রকাশিত। বিদূষক, বৈতালিক, 1955 প্রকাশিত। অশিধারা, 1957 প্রকাশিত।
ভাটিয়ালি, পদসঞ্চার, অমাবস্যার গান, আলোকপর্ণা প্রভৃতি। এবারে আসছি গল্পগ্রন্থ। তার গল্পগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গল্প সংগ্রহ, সাপের মাথায় ফণী, শ্রেষ্ঠ গল্প, স্বনির্বাচিত গল্প ইত্যাদি। নাটক। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত নাটকগুলি হল রামমোহন, ভাড়াটে চাই, আগন্তুক, পরের উপকার করিও না ইত্যাদি। শিশু কিশোর সাহিত্যও তিনি রচনা করেছিলেন। সেগুলোর মধ্যে কি? শিশু কিশোর সাহিত্যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অবদান অসামান্য। তার ছুটির আকাশ, খুশির হাওয়া, পঞ্চাননের হাতি, গল্প বলি গল্প শোনো, অব্যর্থ লক্ষ্যভেদ, সপ্তকাণ্ড হলো ছোটদের জন্য রচিত বিখ্যাত গল্প। তবে শিশু কিশোরদের জন্য তার অমর সৃষ্টি পটলডাঙার টেনিদা। তিনি কিছু রহস্য এবং অ্যাডভেঞ্চারের কাহিনীও লিখেছেন, যেমন চার মূর্তি, টেনিদা ও সিন্ধু ঘটক, ঝাউ বাংলোর রহস্য, কম্বল নিরুদ্দেশ ইত্যাদি। আচ্ছা, কলাম। সুনন্দ ছদ্মনামে সাপ্তাহিক দেশ পত্রিকায় তিনি সুনন্দর জার্নাল নামে একটি কলাম লিখতেন। প্রবন্ধ। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলি হল সাহিত্য ও সাহিত্যে ছোট গল্প, 1955 সালে প্রকাশিত। কথা কবিদ রবীন্দ্রনাথ, 1965 প্রকাশিত। ছোট গল্পের সীমারেখা, 1969 প্রকাশিত। বাংলা গল্প বিচিত্রা ইত্যাদি। সম্মান ও স্বীকৃতি। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায় 1946 আনন্দ পুরস্কার লাভ করেন। 1968 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বসুমতীর পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। জীবনাবসান। 1970 খ্রিস্টাব্দে 6 নভেম্বর কলকাতায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জীবনাবসান হয়, মানে তিনি মারা যান। উৎস। কিসের উৎস? আমাদের দাম গল্পের উৎস। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পটি 1365 খ্রিস্টাব্দে শারদীয়া তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, 1365 খ্রিস্টাব্দে হয় না, ওটা বঙ্গাব্দ হবে। ঠিক আছে, শারদীয়া তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয়। বিষয় সংক্ষেপ। দাম গল্পের বিষয় সংক্ষেপ আমি বলে দিচ্ছি। ছোটবেলায় স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন দাম কাহিনীর কথক সুকুমারের কাছে আতঙ্ক স্বরূপ। এইবারে বিষয় সংক্ষেপটা বলার আগে আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, দাম গল্পের লাইন বাই লাইন আলোচনা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা একটু কিন্তু ওখান থেকে কিন্তু দেখে নেবে। আমি এখানে কোশ্চেন আনসার আলোচনা করব বলে সংক্ষেপে একটু বলে নিচ্ছি। ছোটবেলায় স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন দাম কাহিনীর কথক সুকুমারের কাছে আতঙ্ক স্বরূপ। অঙ্কের ভয় তার কাছে আরও ভয়ঙ্কর হয়ে উঠত মারমুখী মাস্টারমশাইয়ের ভয়াবহ উপস্থিতিতে। তিনি চিরকালই অঙ্ক সুকুমারের অপছন্দের বিষয় হয়েই থেকে গেছে। যদিও অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই বিশ্বাস করতেন অঙ্ক না শিখলে জীবন বৃথা। পরবর্তীকালে বাংলা ভাষায় অধ্যাপক হন সুকুমার। এরপর যখন লেখক হিসেবে সুকুমারের অল্প বিস্তর নামযশ হয়, তখন এক অনামী পত্রিকার তরফে তার কাছে বাল্যস্মৃতি লেখার প্রস্তাব আসে। সুকুমার তার বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাইকে নিয়েই স্মৃতিকথাটি লেখেন এবং নগদ 10 টাকা পারিশ্রমিকও পান। তিনি তার কিশোর মনের চোখে দেখা মাস্টারমশাইয়ের কাহিনী রূপটিকেই তুলে ধরেছিলেন তার লেখায়। সেখানে এ কথা উল্লেখ করতেও সুকুমার ভোলেনি যে শিক্ষক হিসেবে মাস্টারমশাইয়ের শেখানোর পদ্ধতিতে ভুল ছিল, কারণ জোর করে বা বকা মারার ভয় দেখিয়ে ছাত্রদের কোনো বিষয়ের প্রতি আগ্রহ করে তোলা যায় না। এরপর বহুদিন পেরিয়ে যায়। সুকুমারকে বাংলাদেশের এক অত্যন্ত অঞ্চল কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি করে নিয়ে যাওয়া হয়। সেখানে খুব আবেগ ভরা বক্তৃতা দেওয়ার পর সকলে যখন তার প্রশংসায় পঞ্চমুখ, তখনই আচমকা তার সাক্ষাৎ হয় ছোটবেলার সেই অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে। বৃদ্ধ মাস্টারমশাই ছাত্রের নাম শুনে তার বক্তৃতা শুনতে এসেছিলেন। বিস্মৃত সুকুমার জানতে পারেন যে তার লেখা সেই বাল্যস্মৃতিটি এখনও বৃদ্ধ মাস্টারমশাইয়ের সর্বক্ষণের সঙ্গী।
শিক্ষা ছাত্র এবং অঙ্ক অন্তঃপ্রাণ মাস্টারমশাই আজ সহজাত সারল্যে সুকুমারের সমালোচনাকেও উদার মনে গ্রহণ করেছেন। ছাত্রকে অঙ্ক শেখাতে না পারলেও ছাত্রের গর্বে তিনি গর্বিত। সুকুমারের যাবতীয় সমালোচনা যেন মাস্টারমশাইয়ের পায়ে ছাত্রের বিনম্র শ্রদ্ধা হয়ে ঝরে পড়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে অপ্রস্তুত সুকুমার উপলব্ধি করেন যে কিশোর হিসেবে সেদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনকেই দেখেছিলেন, অনুভব করতে পারেননি ছাত্রদের প্রতি তার অন্তহীন স্নেহ। মাস্টারমশাইয়ের সমালোচনা করে লিখে পাওয়া সেই 10টা টাকা সুকুমারের মনে চরম অনুশোচনা জাগিয়ে তোলে। এই ছিল গল্পের বিষয় সংক্ষেপে আমি বললাম। নামকরণ আমি আলোচনা করছি না, যদি মনে হয় তোমরা স্ক্রিনশট নেবে নিয়ে নিতে পারো। আমি স্ক্রিনটা একটু স্ট্রে করাচ্ছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নামকরণ আমি আর পড়ছি না, ঠিক আছে? নামকরণ সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য লাগলেও লাগতে পারে, ঠিক আছে? এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এবারে আমি ডিরেক্ট চলে আসছি নিচের প্রশ্নগুলোতে, ঠিক আছে? স্কুলের বিভীষিকা কে ছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন তাদের কাছে বিভীষিকা স্বরূপ। অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কী করতেন? অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে বিরক্ত মাস্টারমশাই ভাঙা টুকরো দুটো ছাত্রদের দিকে ছুঁড়ে দিয়ে আর একটা খড়ি নিতেন। মাস্টারমশাই অঙ্ককে কেমন করে সাজিয়ে দিতেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে মাস্টারমশাই অঙ্ক কষে ছবির মতো করে ব্ল্যাকবোর্ডে অঙ্কগুলি সাজিয়ে দিতেন। এই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এছাড়াও 1 মার্কসের জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 মার্কস 2 মার্কসের জন্য। কিন্তু কাঁদবার জো ছিল না। কেন কাঁদবার জো ছিল না? অঙ্কের মাস্টারমশাইয়ের হাতে চড় খেয়েও কান্নার উপায় ছিল না, কারণ তাহলে তিনি আরও বকতেন এবং পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলার হুমকি দিতেন। এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব, কে কাদের বলতেন? স্কুলের অঙ্ক না পারায় মাস্টারমশাইয়ের চড় খেয়ে যেসব ছাত্ররা কাঁদত, গল্পকথকের অঙ্কের মাস্টারমশাই সেই সব ছাত্রদের এ কথা বলতেন, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু আরটিসি হিসাবেও আসবে তোমাদের, যেহেতু 2+3 2 মার্কস 3 মার্কস 1 মার্কস এরকম টাইপের কোশ্চেন আসবে, ওই জন্য আমি সব শর্ট করে দিয়ে দিয়েছি। এইগুলো থেকে পড়ে নিলে আমার মনে হয় না কোনো কোশ্চেন বাকি থাকবে। আমি যতটা পেরেছি টেক্সটের ভেতর থেকে কোশ্চেন তুলে দেওয়ার চেষ্টা করেছি। মাস্টারমশাইয়ের চড়ের জোর থেকে ছাত্ররা কি আন্দাজ করে নিয়েছিল? মাস্টারমশাইয়ের চড়ের জোর থেকে ছাত্ররা আন্দাজ করে নিয়েছিল যে তাদের পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলার শক্তি মাস্টারমশাইয়ের ছিল। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজায় কী লেখা আছে? স্বর্গের দরজাতেও নাকি প্লেটোর দোরগোড়ার মতো লেখা আছে, যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ। যে স্বর্গে পা দিতেই জ্যামিতির এক্সট্রা কষতে হয়, তার সম্পর্কে বক্তার মত কী? বক্তার মতে যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা করতে হয় তার থেকে লক্ষ যোজন দূরে থাকাই নিরাপদ। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার কিসের হাত থেকে রেহাই পেয়েছিলেন? ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার অঙ্ক ও বিভীষিকা স্বরূপ অঙ্কের মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন। সুকুমার কলেজে কি পড়ান? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পে সুকুমার কলেজে বাংলা পড়ান। সুকুমারের কাছে ছেলেবেলার গল্প লেখার ফরমাস কোথা থেকে এসেছিল? একটি অনামী পত্রিকার পক্ষ থেকে সুকুমারের কাছে তার ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল। সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কাদের বলা হয়েছে? সাহিত্য জগতের রথী মহারথী অর্থাৎ স্বনামধন্য সাহিত্যিকদের সাহিত্যে ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ বলা হয়েছে। ওটা প্রীতির ব্যাপার। কোন ব্যাপারকে প্রীতির ব্যাপার বলা হয়েছে? কয়েকজন ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলাকেই প্রীতির ব্যাপার বলা হয়েছে। সুকুমার কাকে নিয়ে তার ছেলেবেলার গল্প লিখেছিলেন? সুকুমার তার স্কুলের অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে ছেলেবেলার গল্প লিখেছিলেন। পত্রিকার কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিলেন? পত্রিকার কর্তৃপক্ষ সুকুমারের লেখায় খুশি হয়ে তাকে 10 টাকা দক্ষিণা দিয়েছিলেন। সুকুমার মাস্টারমশাইয়ের কাছ থেকে কোনটাকে নগদ লাভ বলে মনে করেছিলেন? পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে লেখা বাল্যস্মৃতির দক্ষিণা হিসেবে পাওয়া 10 টাকাকেই সুকুমার নগদ লাভ বলে মনে করেছিলেন। তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল। এর ফলে কি হয়েছিল?
অনেক দিন পার হয়ে যাওয়ায় কথক তার পত্রিকার লেখা এবং মাস্টারমশাইয়ের কথা সবই ভুলে গিয়েছিল। সুকুমারের কাছে বাংলাদেশের এক প্রান্তের কলেজ থেকে কী জন্য ডাক এসেছিল। দাম গল্পের কথক সুকুমারের কাছে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজের বার্ষিক অনুষ্ঠানে আতিথ্য গ্রহণ ও বক্তৃতা দানের জন্য ডাক এসেছিল। কলকাতার চড়ুই পাখি বাইরে গেলে কিসের সম্মান পায়? গল্পকথক সুকুমারের মতে কলকাতার চড়ুই পাখি বাইরে গেলে রাজহংসের সম্মান পায়। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগের কথা বলা হয়েছে? বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বিনা পয়সায় আতিথেয়তা নেবার সুযোগের কথা বলা হয়েছে। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। কোন সভায় কে বক্তৃতা করল? বাংলাদেশের প্রান্তবর্তী এক কলেজের বার্ষিক উৎসবের সভামঞ্চে কথকর্তা সুকুমার বক্তৃতা করেছিল। সুকুমার তার বক্তৃতায় রবীন্দ্রনাথের কটি পংক্তি ব্যবহার করেছিলেন? সুকুমার তার বক্তৃতায় রবীন্দ্রনাথের 12টি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন। কটি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন? সুকুমার তার বক্তৃতায় ইংরেজি কোটেশনটি কার নামে চালিয়ে দিয়েছিলেন? সুকুমার তার বক্তৃতায় ইংরেজি কোটেশনটি আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শয়ের নামে চালিয়ে দিয়েছিলেন। তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তৃতার শেষের দিকে দেশের তরুণদের জাগ্রত হওয়ার কথা বলে কথক যখন প্রচণ্ড জোরে টেবিলে কিল মেরেছিলেন সেই সময়ের কথা বলা হয়েছে। একটি সর্বার্থ সার্থক বক্তৃতাই আমার সম্বল। সর্বার্থ সার্থক শব্দের অর্থ বুঝিয়ে দাও। সর্বার্থ সাধক কথাটির অর্থ যা যে কোনো প্রয়োজন মেটায় বা সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়, অর্থাৎ যে বক্তৃতা সে সব জায়গাতেই সুকুমার ব্যবহার করে, এখানেই সেটাকে বোঝানো হয়েছে। সুকুমারের বক্তৃতার বিশেষত্ব কী ছিল? দামের কথক সুকুমার, দাম গল্পের কথক সুকুমার তার তৈরি একটি বক্তৃতাকেই সামান্য পরিবর্তন করে রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব সর্বত্রই চালাতেন। এটাই ছিল তার বক্তৃতার বিশেষত্ব। সুকুমার আলো থেকে বেরিয়ে যে মানুষটিকে দেখতে পেলেন তার চেহারা কেমন, অথবা অন্ধকারে কথকের দেখা তার স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের চেহারার বর্ণনা দাও। আবছা অন্ধকারে সুকুমার যাকে দেখেছিলেন তার চেহারা ছিল কুঁজো, লম্বা এবং মাথার সাদা চুলগুলো চিকমিক করছিল। আমাকে চিনতে পারছো না সুকুমার? বক্তাকে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প থেকে নেওয়া আলোচ্য উক্তিটির বক্তা হলেন কথক সুকুমারের ছোটবেলার স্কুলের অঙ্কের মাস্টারমশাই। আমি চমকে উঠলুম। বক্তার চমকে ওঠার কারণ কি? বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলে এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিল। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। কোন ভয়ের কথা বলা হয়েছে? অঙ্ক না পারলেই অঙ্কের মাস্টারমশাইয়ের ভয়ানক চর নেমে আসবে পিঠে, এখানে সেই ভয়ের কথা বলেছে সুকুমার। এই ছিল সুকুমারের ভয়। অ্যাকচুয়ালি মাস্টারমশাই কলেজের বার্ষিক অনুষ্ঠানে কেন ছুটে এসেছিলেন? প্রাক্তন ছাত্র সুকুমার কলেজের বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা করবেন জেনে মাস্টারমশাই ছুটে এসেছিলেন। মাস্টারমশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় সুকুমারের কী প্রতিক্রিয়া হয়েছিল? মাস্টারমশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় সুকুমারের কী প্রতিক্রিয়া হয়েছিল? মাস্টারমশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় অপ্রস্তুত সুকুমারের জিভ শুকিয়ে যায়, আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছা করে। মাস্টারমশাইয়ের জামার পকেট থেকে কী বের করেছিল? মাস্টারমশাইয়ের জামার পকেট থেকে শতশীর্ণ এক জীর্ণ পত্রিকা বের করেছিলেন। মাস্টারমশাই সুকুমারকে কি পাঠাতে সাহস হয়নি? সুকুমারের লেখা বাল্যস্মৃতি পড়ে আনন্দে মাস্টারমশাই সুকুমারকে চিঠি লিখলেও সেটি পাঠাতে তার সাহস হয়নি। আবছা আলোতে অভ্যস্ত হলে সুকুমার কি দেখেছিলেন? আবছা আলোয় অভ্যস্ত হলে সুকুমার ছোটবেলার সেই রাগী অঙ্কের মাস্টারমশাইয়ের দু চোখে আবেগের অশ্রুধারা দেখতে পেয়েছিলেন। বৃদ্ধ মাস্টারমশাইয়ের সামনে দাঁড়িয়ে সবশেষে সুকুমার কী অনুভূতি হয়েছিল? সুকুমারের মনে হয়েছিল তিনি স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন। দাম গল্পে কোটি মণিমাণিক্য দিয়ে কার পরিমাপ করা হয় না? দাম ছোট গল্পে সুকুমারের মনে হয়েছে যে
কোটি কোটি মণিমাণিক্য দিয়েও মাস্টারমশাইয়ের স্নেহের পরিমাপ হয় না। সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন? সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কোটি কোটি মণিমাণিক্যের সঙ্গে তুলনা করে সেসবের থেকেও তাকে মূল্যবান বলেছেন। সুকুমারের মতে সংসারের সব ঐশ্বর্যের চেয়ে দামি কী? সুকুমারের মতে সংসারের সব ঐশ্বর্যের চেয়ে দামি হলো আপাত রাগী মাস্টারমশাইয়ের অসীম মমতা। দাম গল্পে কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও কি লাভ করা যায় না? সুকুমারের মতে কুবেরের ভাণ্ডারের বিনিময়েও মাস্টারমশাইয়ের উদার মনের অনায়াস ক্ষমা লাভ করা যায় না, তা অমূল্য। সুকুমার 10 টাকায় কী বিক্রি করেছিলেন? মাস্টারমশাইকে নিয়ে বাল্যস্মৃতি লিখে সুকুমার 10 টাকা পেয়েছিলেন। পরে তার মনে হয়েছিল ওই টাকায় তিনি যেন মাস্টারমশাইকেই বিক্রি করেছেন। এ লজ্জা আমি কোথায় রাখব? কোন লজ্জা? মাস্টারমশাইয়ের সমালোচনা করে লিখে 10 টাকা দক্ষিণা উপার্জনের লজ্জার কথা বলা হয়েছে। এই অপরাধ আমি বইব কী করে? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? মাস্টারমশাইয়ের সমালোচনা করে লিখে 10 টাকা দক্ষিণা উপার্জনের লজ্জা ও অপমানের কথা এখানে বলা হয়েছে। এই ছিল আজকের আলোচনা। দাম গল্প থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে একদম টেক্সট কুটিয়ে আমি সমস্ত কোশ্চেন এখানে দিয়ে দিয়েছি। আশা করি এই কোশ্চেনগুলো করে নিলে তোমাদের অন্য কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা হবে না। আজকে এই আলোচনা এই অবধি। তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি। আর আজকে এই অবধি, নেক্সট দিন আসবো অন্য একটা ভিডিও নিয়ে। এভাবেই একটু পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর যেটা প্রতিবার বলি, পড়াশোনায় থেকো। চলো, বাই।